সুপ্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয় তোমরা ভালো আছো। ডাক্তার খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি অমৃতা সেন। আমরা আজকে বাংলা প্রথম পত্র বিষয়ে পাঠে অংশগ্রহণ করব। শিক্ষার্থীরা, আমরা সমাজে বিভিন্ন ধরনের মানুষ একত্রিতভাবে বসবাস করি। আমাদের মধ্যে আমরা স্বাভাবিকভাবে জীবনযাপন করছি, আমরা স্বাভাবিক মানুষ। আমাদের মধ্যে আবার অনেকে আছে যারা কথা বলতে পারে না, কানে শুনতে পায় না, চোখে দেখতে পারে না, অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন মানুষেরাও আমাদের সাথেই বসবাস করে। এই সকল বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের নিয়ে কবি সাহিত্যিকেরা অনেক লেখা লিখেছেন। তাদের মধ্যে অন্যতম হলো বনফুল কর্তৃক রচিত মিনু। আমাদের আজকের বিষয়বস্তু বনফুল রচিত মিনু। শিক্ষার্থীরা, চলো প্রথমে আমরা আদর্শ পাঠে যাই। মিনু লিখেছেন বনফুল। মা মরা মেয়ে মিনু, বাবা জন্মের আগেই মারা গেছে। সে মানুষ হচ্ছে এক দুঃসম্পর্কের পিসিমার বাড়িতে। বয়স মাত্র 10 বছর, কিন্তু এবার সেই সব রকম কাজ করতে পারে। সে সব রকম কাজই করতে হয়। লোকে অবশ্য বলে যোগীন বসাক মহৎ লোক বলেই অনাথা মেয়ে বোবা মেয়েকে আশ্রয় দিয়েছেন। মহৎ হয়ে সুবিধাই হয়েছে যোগীন বসাকে। পেটে ভাতায় এমন সর্বগুণান্বিতা 24 ঘন্টার চাকরানি পাওয়া শক্ত হতো তার পক্ষে। বোবা হতে আরো সুবিধা হয়েছে, নীরবে সব কাজ করে। মিনু শুধু বোবা নয়, ঈষৎ কালাও। অনেক চেঁচিয়ে বললে তবে শুনতে পায়। সব কথা শোনার দরকার হয় না তার। ঠোঁট নাড়া আর মুখের ভাব দেখেই সব বুঝতে পারে। এছাড়া তার আরেকটা ষষ্ঠ ইন্দ্রিয় আছে, যার সাহায্যে সে এমন সব জিনিস বুঝতে পারে, এমন সব জিনিস মনে মনে সৃষ্টি করে সাধারণ বুদ্ধিতে যার মানে হয় না। মিনুর জগৎ চোখের জগৎ। দৃষ্টির ভিতর দিয়ে সৃষ্টিকে গ্রহণ করেছে সে। শুধু গ্রহণ করেনি, নতুন রূপে নতুন রং আরোপ করেছে তাতে। খুব ভোরে ওঠে সে, ভোর 4টের সময় উঠে দেখতে যায় পূব আকাশে দপদপ করে জ্বলছে শুকতারা। পরিচিত বন্ধুকে দেখলে মুখে যেমন মৃদু হাসি ফুটে, তেমনি হাসি ওঠে মিনুর মুখেও। মিনু মনে মনে বলে, শরীর ঠিক সময়েই উঠেছে দেখছি। বৈজ্ঞানিকের চোখে শুকতারা বিরাট বিশাল বাষ্পমণ্ডিত প্রকাণ্ড গ্রহ। কবির চোখে নিশাবসনের আলোর দূত, কিন্তু মিনুর চোখে সে সই। মিনু বিশ্বাস সেও তার মতো কয়লা ভাঙতে উঠেছে ভোরবেলায়, আকাশবাসী তার কোনো পিসেমশাইয়ের গৃহস্থালিতে উনুন ধরাবার জন্য। আকাশের পিসেমশাইয়া হয়তো ডেলি প্যাসেঞ্জারি করে তার নিজের পিসেমশাইয়ের মতো। শুকতারার আশেপাশে কালো রঙে এক টুকরো যখন মেঘ দেখতে পায় সে, তখন ভাবে ওই যে কয়লা, কি বিচ্ছিরি করে ছড়িয়ে রেখেছে আজ বলে আর মুসকি সে হাসে। তারপর নিজে যায় সে কয়লা ভাঙতে। কয়লাগুলো ওর শত্রুর উপর হাতুড়ি চালিয়ে ভারী তৃপ্তি পায় সে। হাতুড়িটার নাম রেখেছে গদায়, আর যে পাথরটার উপর রেখে কয়লা ভাঙে তার নাম দিয়েছে শানু। শানের সাথে মিল আছে বলে বোধ হয় এমন নাম। কয়লার গাদার কাছে গিয়ে রোজ সে ওদের মনে মনে ডাকে, ও গদাই, ও শানু, ওঠো এবার, রাজ্যে পুড়িয়ে গেছে, সয়ে সে কয়লা ভাঙছে, তোমরা ওঠো। কয়লা ভেঙে তারপর যায় সে ঘুটের কাছে। ঘুটে তার কাছে ঘুটে নয়, তরকারি। উনুনের নাম রাক্ষসী। উনুন রাক্ষসী কেরোসিন তেল দেওয়া ঘুটের তরকারি দিয়ে শত্রুদের মানে কয়লাদের খাবে। আজটা যখন গনগন করে ওঠে তখন ভারী আনন্দ হয় মিনুর। জ্বলন্ত কয়লাগুলোকে তার মনে হয় রক্তাক্ত মাংস, আর আগুনের লাল আভাকে মনে হয় রাক্ষসীর তৃপ্তি। বিস্ফোরিত নয়নে সে চেয়ে থাকে, তারপর ছুটে যায় উঠোনে। আকাশের দিকে চেয়ে দেখে সেখানে উষার লাল আভা ফুটে উঠেছে কিনা। উষার লাল আভা যেদিন ভালো করে ফোটে সেদিন সে ভাবে সইয়ের উনুনে চমৎকার আজ এসেছে। যেদিন আকাশ মেঘে ঢাকা থাকে সেদিন ভাবে ছাই পরিষ্কার করেনি, তাই আজ ওঠেনি আজ। এমনি ভাবে নিজের একটা অভিনব জগৎ সৃষ্টি করেছে সে মনে মনে।
সে জগতের সঙ্গে বাইরের জগতের মিল নেই। সে জগতে তার শত্রু মিত্র সবই আছে। আজ আগে বলেছি কয়লা তার শত্রু, রান্নাঘরের বাসনগুলো সব তার বন্ধু। তাদের নাম রেখেছে আলাদা আলাদা। ঘটিটার নাম পুটি। ঘটিটা একদিন তার হাত থেকে পড়ে গিয়ে থুবড়ে গেল। মিনুর সে কি কান্না! থোবড়ানো জায়গাটাতে রোজ হাত বুলিয়ে দেয়। গেলাস চারটার নাম হারু, বারু, তারু আর কারু। চারটে গেলাস ওই এক রকমের, কিন্তু মিনুর চোখে তাদের পার্থক্য ধরা পড়ে। গেলাসগুলোকে যখন মাজে আর ধোয় তখন মনে হয় সে যেন ছোট ছেলেদের স্নান করাচ্ছে। নিঃসেফটা ওর শত্রু। ওটা নাম দিয়েছে গপগপা। গপ গপ করে সব জিনিস পেটে পুড়ে নেয়। মাঝে মাঝে এক দৃষ্টিতে চেয়ে থাকে মিস্টেফের চকচকে তালার দিকে, আর মনে মনে বলে, আমর মুখ পোড়া সব জিনিস পেটে পড়ে বসে আছে। মিনুর আরেকটি দৈনন্দিন কর্তব্য আছে। যখন অবসর পায় টুক করে চলে যায় ছাদে। ছাদ থেকে একটা বড় কাঁঠাল গাছ দেখা যায়। কাঁঠাল গাছের মাথার দিক থেকে একটা সরু শুকনো ডাল বেরিয়ে আছে। সেই ডালটার দিকে সাগ্রহে চেয়ে থাকে মিনু। মনে হয় তার সমস্ত অন্তর যেন তার দৃষ্টিপথে বেরিয়ে গিয়ে আশ্রয় নিয়েছে ওই ডালটাতে। এর কারণ আছে। তার জন্মের পূর্বেই তার বাবার মৃত্যু হয়েছিল। বাবাকে সে দেখেনি। অনেকদিন আগে তার মাসিমা তার কানের কাছে চিৎকার করে একটা বিস্ময়কর খবর বলেছিল। তার বাবা নাকি বিদেশে গেছে, অনেক দূর বিদেশ। মিনু বড় হলে তার কাছে ফিরে আসবে, হয়তো তার কোলে আসবে। মিনু বুঝতে পারেনি ব্যাপারটা ভালো করে। একটা জিনিস কেবল তার মনে গেঁথে আছে, বাবা ফিরে আসবে। কবে আসবে? মিনু কত বড় হলে আসবে? কথাটা মাঝে মাঝে ভাবতো সে। এমন সময় একদিন একটা ঘটনা ঘটলো। একদিন সে ছাদে দাঁড়িয়েছিল, দেখতে পেল পাশের বাড়ি টুনুর বাবা এলো বিদেশ থেকে অনেক জিনিসপত্র নিয়ে। আর ঠিক সে সময় তার নজর পড়লো ওই সরু ডালটায় একটা হলদে পাখি এসে বসেছে। সেদিন থেকে তার বদ্ধ ধারণা হয়ে গেছে, ওই সরু ডালে যেদিন হলদে পাখি এসে আবার বসবে সেদিনই তার বাবা বিদেশ থেকে ফিরবে। তাই ফাঁক পেলেই সে ছাদে ওঠে, কাঁঠাল গাছের ওই সরু ডালটার দিকে চেয়ে থাকে। হলদে পাখি কিন্তু আর এসে বসে না, তবু রোজ একবার ছাদে ওঠে মিনু। এটা তার দৈনন্দিন কর্তব্যের মধ্যে একটা। এই কয়েকদিন পর রাত্রে কম্প দিয়ে জ্বর এলো তার। কাউকে কিছু বলল না। মনে হলো জ্বর হওয়াটাও বুঝে একটা অপরাধ। ভোরে ঘুম থেকে ওঠে রোজ যেমন কয়লা ভাঙতে যায়, সেদিনও তেমনই গেল। সেদিনও চোখ পড়লো শীততারাটা দপদপ করে জ্বলছে। মনে মনে বলল, এসেছিস? আমার শরীরটা আজ ভালো নেই রে ভাই, তুই ভালো আছিস তো? উনুনে আঁচ দিয়ে কিন্তু সে আর জল ভরতে পারলো না সেদিন। শরীরটা বড্ড বেশি খারাপ হতে লাগলো। আস্তে আস্তে গিয়ে শুয়ে পড়লো নিজের বিছানায়। কেমন যেন ঘোর ঘোর মনে হতে লাগলো। নিজের ছোট্ট ঘরটিতে মিনু জ্বরের ঘোরে শুয়ে রইল খানিকক্ষণ। জ্বরের ঘোরেই হঠাৎ তার মনে হয় একটা দরকারি কাজ করা হয়নি। আস্তে আস্তে উঠলো সে বিছানা থেকে। তারপর খিড়কি দরজা দিয়ে দাঁড়ালো ছাদের সিঁড়ির কাছে। সিঁড়ির কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে উঠে গেল ছাদে। কেউ দেখতে পেল না। পিসিমা পিসে মশাই তখনও ঘুমোচ্ছে। ছাদে উঠে চোখ পড়লো লালে লাল হয়ে আছে পূর্বাকাশ। বাহ, চমৎকার আজ উঠেছে তো শুয়ে। একটু হাসলো সে। তারপর চাইলো সেই সরু ডালটার দিকে। সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে উঠলো তার। একটা হলদে পাখি এসে বসেছে। তাহলে তো বাবা নিশ্চয়ই এসেছে। আর এক মুহূর্ত দাঁড়ালো না সে ছাদে। যদিও পা টলছিল, তবু সে প্রায় ছুটে বেরিয়ে এলো বাইরে। শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা আদর্শ পাঠে ছিলাম। পুরো কবিতাটার আদর্শ পাঠের সংক্ষেপিত রূপ দ্বারাই এমনই যে মিনু একজন প্রতিবন্ধী ছোট্ট শিশু। 10 বছর তার বয়স। থাকে সে তার পিসিমার বাড়িতে। পিসিমশাই তার ডেলি প্যাসেঞ্জারি করে। সেখানে সে এক প্রকার পেটে ভাতায় চাকরানির মতোই সে দিন কাটায়। সবাই ভাবে তার পিসিমশাই বুঝি খুব মহৎ লোক, একজন এরকম অনাথা প্রতিবন্ধী মেয়েকে আশ্রয় দিয়েছে। কিন্তু প্রকৃত বিষয়টি সেরকম নয়। তিনি তাকে আশ্রয় দিয়েছে, তার বিনিময়ে তাকে খাটিয়ে নেয়
বিনা পয়সাতেই তার সব কাজগুলো করিয়ে নেয়। মিনু বধির এবং কথা বলতে পারে না, বোবা, কিন্তু তা সত্ত্বেও তার এই যে আমাদের পঞ্চেন্দ্রিয় রয়েছে, চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক, এছাড়াও তার একটা অন্য রকমের ক্ষমতা রয়েছে, বিশেষ কিছু, যেটাকে এখানে বলা হচ্ছে ষষ্ঠ ইন্দ্রিয়। অতীন্দ্রিয় ক্ষমতার দ্বারা সে পুরো জগৎটাকে দৃষ্টির মধ্য দিয়ে গ্রহণ করেছে। এর মাধ্যমে সে সব, এই যে মেয়েটি তার যে অক্ষমতাটুকু রয়েছে সেটুকুকে সে দূর করে সে সব কাজগুলোই করতে পারে। সর্বগুণান্বিতা তাকে বলা হচ্ছে, সে সব কাজগুলোই খুব দক্ষতার সাথে সম্পন্ন করতে পারে, তার কোনো অসুবিধাই হয় না। সে শুধুমাত্র ঠোঁট নাড়ানি দেখলেই বুঝতে পারে যে কি বলা হচ্ছে। এই মেয়েটি সারাদিন খেটে কাজ করে আর প্রকৃতির সাথে সে মিতালি করে নিয়েছে, তার একটি বন্ধুত্বের জগৎ সৃষ্টি হয়েছে, অভিনবে সে জগৎ, সে জগতে শত্রু আছে, বন্ধু আছে, সবই। যেমন আমরা দেখি মিটসেফটা হচ্ছে তার শত্রু, কেননা সে সকল জিনিসপত্রগুলোকে সেখানে ঢুকিয়ে নেয়, তার পেটের মধ্যে সবকিছুকে ঢুকিয়ে রাখে বলে তাকে শত্রু হিসাবে সে দেখে। অন্যদিকে যদি আমরা দেখি তাহলে দেখি যে এখানে যে কয়লা ভাঙে, সে যে তার যে কয়লা ভাঙার জন্য যে হাতুড়িটা, সেটা তার বন্ধু, সে তাকে ডাকছে গদাই বলে। এছাড়া রান্নাঘরের যে বাসনগুলো, সেগুলো তার বন্ধু, সেগুলোকে সে নানান ধরনের নাম দিয়েছে, ঘটিটার নাম দিয়েছে পুটি, আর যে গ্লাসগুলো আছে তাদেরকে নাম দিয়েছে হারু, বারু, তারু, কারু। এই যে এই গ্লাসগুলো, এদের কোনো পার্থক্য তেমন একটা স্বাভাবিক চোখে ধরা না পড়লে তার চোখে কিন্তু ঠিকই তার পার্থক্য ধরা পড়ে। একটা ছোট্ট মেয়ে কে অপূর্ব একটা জগৎ সৃষ্টি করে নিয়েছে কেবলমাত্র তার মনের রাজ্য দিয়ে, মনের ভাবনা দিয়ে। এমনই তার ক্ষমতা। হয়তো তাকে যদি আমরা সঠিকভাবে দেখভাল করা যেত, সঠিকভাবে যদি তার লালন পালন হতো, হয়তো সেও খুব স্বাভাবিক মেয়ে হতো, তোমাদেরই মতো খুব স্বাভাবিক তার জীবন হতো। হয়তো তার থেকেও বেশি কিছু সে করতে পারতো, কারণ তার তো একটা অভিনব জগৎ আছে, যেটা সুস্থ মানুষেরও অনেকের থাকে না। এই ছিল আমাদের এই গল্পের বিষয়বস্তু। গল্পটি পাঠের পিছনে উদ্দেশ্যটা হলো এই যে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষগুলো আমাদের চারপাশে রয়েছে, তারাও এই সমাজেরই অংশ। আমরা তাদেরকে খাটো না করে বরং তাদের পাশে দাঁড়াবো, তাদের প্রতি আমাদের সংবেদনশীলতা, আমাদের মমত্ববোধ জাগ্রত করব। এইটাই এই পাঠের প্রধান উদ্দেশ্য। আমাদের যে মমত্ববোধ সেটা আমরা জাগ্রত করব। এই যে পাঠটি, এই পাঠটি লিখেছেন বনফুল। আমরা যাকে বনফুল নামে চিনি, তিনি প্রকৃতপক্ষে তার নাম হলো বলাই চাঁদ মুখোপাধ্যায়। শিক্ষার্থীরা চলো আমরা এবার তার সম্পর্কে একটু জেনে নিই। বনফুল প্রকৃত নাম বলাই চাঁদ মুখোপাধ্যায়। উপরে দেখো, উনি 1899 খ্রিস্টাব্দে ভারতের বিহারে, 1899 খ্রিস্টাব্দে ভারতের বিহারে তিনি জন্মগ্রহণ করেন। তিনি প্রকৃত অর্থে ছিলেন, মানে পেশায় তিনি ছিলেন একজন চিকিৎসক। বিভিন্ন হাসপাতালে তিনি চিকিৎসা করার পাশাপাশি তার চিকিৎসার পেশাগত জীবন কাটানোর সাথে সাথে তার সাহিত্যের প্রতি একটি অদ্ভুত আকর্ষণ ছিল, এবং সাহিত্যের এই আকর্ষণ থেকে তিনি সৃষ্টি করেছেন তার এই সকল অসাধারণ সব সৃষ্টি। আমরা দেখি তার একটা প্রধান বৈশিষ্ট্য, তার লেখার প্রধান বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে গল্পকে আকারে ছোট করা, ব্যঙ্গ রসিকতাপূর্ণ করে তাকে প্রতিষ্ঠিত করা, এবং আকর্ষণীয় উপস্থাপনা শৈলী। এই সকল বৈশিষ্ট্যের মাধ্যমে তিনি গল্পকে এভাবেই, ছোট গল্পকে এভাবেই তিনি উপস্থাপন করতেন বলে সাহিত্য অঙ্গনে একটি বিশেষ স্থান তিনি দখল করে নিতে সক্ষম হয়েছেন। আর তার যে লেখাগুলো ছিল, তার বিষয়বস্তুর মধ্যে আমরা দেখি বাস্তব জীবন, মানব সংবেদনশীলতা, মানুষের যে সংবেদনশীল মনোভাবগুলো। যেমন ধরো এই যে মিনু গল্পটাতে আমরা দেখি একটি শ্রবণ এবং বাক প্রতিবন্ধী মেয়েকে নিয়ে লেখা। এরকমই মানব সংবেদনশীলতা এবং জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন উপাদানকে উপজীব্য করে তিনি তার লেখাগুলো সাজিয়েছেন। তার যে সকল লেখাগুলো আছে তার মধ্যে অন্যতম কিছু লেখা হলো বহু বর্ণ, অদৃশ্য লোক, বাহুল্য। এছাড়া রয়েছে বনফুলের গল্প, অনুগামিনী। এছাড়াও তিনি লিখেছেন কিছু কাব্যগ্রন্থ এবং
নাটক তিনি লিখেছেন। 1979 সালে কলকাতায় এই মহান ব্যক্তিত্ব মৃত্যুবরণ করেন। শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা দেখেছি লেখক পরিচিতি, এবারে আমরা কিছু শব্দের শব্দার্থ জেনে নিব। আমি প্রথম থেকে তোমাদের শব্দার্থগুলো বোর্ডে লেখার চেষ্টা করছি, তোমরা আমার সাথে সাথে লিখলে মনে হয় ভালো হবে। এখানে প্রথম যে শব্দটি রয়েছে দেখবে যে ষষ্ঠ ইন্দ্রিয়, খুব ইম্পর্টেন্ট একটা শব্দ যেটার অর্থ জানা দরকার আছে। ইন্দ্রিয় জিনিসটা আমরা জানি যে আমাদের পঞ্চ ইন্দ্রিয় আছে, তাহলে ষষ্ঠ ইন্দ্রিয়টা কোথায়? এখানে বলে দিই, আমাদের চোখ, নাক, কান, জিহ্বা এবং আমাদের ত্বক, এই পাঁচটিকে আমরা বলছি পঞ্চ ইন্দ্রিয়। এই পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে যেটি বিশেষ বস্তু সেটিকে বলা হচ্ছে ষষ্ঠ ইন্দ্রিয়, অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে বিশেষ কিছু, ঠিক আছে, বিশেষ কিছু। অর্থাৎ অতীন্দ্রিয় ক্ষমতা, মানুষের যে অতীন্দ্রিয় ক্ষমতাটুকু আছে, বোধের জগৎ, বৌদ্ধিক যে জগৎটা, সেটাকে বলা হচ্ছে অতীন্দ্রিয় ক্ষমতা। এখানে আমরা দেখব মিনু সে দৃষ্টির মাধ্যমে সৃষ্টিকে গ্রহণ করেছে, এমন একটি বাক্য আছে। দৃষ্টির মাধ্যমে কি করে সৃষ্টিকে গ্রহণ করা যায়? দৃষ্টির মাধ্যমে সে চোখে দেখে তার ভালো মন্দ খারাপ, প্রকৃতির সাথে তার সখ্যতা, বন্ধুত্ব, এই সব কিছুকে সৃষ্টি করেছে। সেই প্রকৃতিতে রয়েছে তার বন্ধু, তার শত্রু, এরকম নানান কিছু। এখানে এই পাঠের মধ্যে নেই, কিছুটা অংশ ছোট করা হয়েছে, তাই হয়তো পাঠটা তো পুরোটা আসেনি, কিন্তু এর মধ্যে একটা অংশ ছিল এরকম যে বলতা ভীমরুল একটা তাকে কামড়ে দিয়েছিল বলে সে তাদেরকে শত্রু বলে ভাবতো এবং তাদেরকে সে দুপুরবেলা যখন সবাই ঘুমিয়ে পড়তো তাদেরকে মারতে যেত, এরকম একটা অংশ ছিল। তো সেরকমই এটা তোমাদের পাঠের বাইরে, তাই এমনিতেই বলছি বোঝানোর জন্য যে অতীন্দ্রিয় ক্ষমতাটা, এই যে শত্রু, বলতা ভীমরুলকে শত্রু ভাবছে, আবার যে সে গ্লাসগুলোকে সে নিজের বন্ধু ভাবছে, তাদেরকে আদর করছে, এই যে জগৎটা তৈরি করা, বন্ধু শত্রু বানানো, এটাই তার অতীন্দ্রিয় ক্ষমতা। তারপরে দেখি আমরা উনুন। উনুন শব্দটার অর্থ চুলা বা চুল্লি, যেখানে রান্না হয়, ঠিক আছে, চুলা লিখলেই চলে, চুলা বা চুল্লি। এখানে একটু বলে দিই, আগে যে কথাটা বলেছি ষষ্ঠ ইন্দ্রিয়, এখানে ষষ্ঠ ইন্দ্রিয় বলতে কি বোঝায়, এরকম একটি প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন তোমাদের থাকে, তাই এটা ভালোভাবে বুঝে নেওয়াটা দরকার, লিখে রাখলেই ভালো। তারপরে আছে, তারপরে যে শব্দটার অর্থ জানা খুব দরকার, সেটি হলো শুকতারা। শুকতারা প্রকৃত অর্থে যে শুক্র গ্রহ রয়েছে সেটি। আমরা এই শুকতারাকে সকালবেলা অর্থাৎ পূব আকাশে ভোরবেলা সূর্যোদয়ের পূর্বে, সূর্যোদয়ের পূর্বে পূর্ব আকাশে এবং সূর্যাস্তের পরে পশ্চিম আকাশে শুকতারাকে দেখতে পাওয়া যায়। একেই বলা হচ্ছে, শুক্র গ্রহটি দেখতে পাওয়া যায় সূর্যোদয়ের পূর্বে পূর্ব আকাশে। এবং সূর্যাস্তের পরে পশ্চিম আকাশে। দৃশ্যমান শুক্র গ্রহ। বিজ্ঞানীদের কাছে এটি বাষ্পমণ্ডিত, বাষ্প দ্বারা ভরপুর। আর এটা মিনুর কাছে, মিনুর যে অতীন্দ্রিয় ক্ষমতা আছে সে ক্ষমতার দ্বারা সেটি হলো তার সই। সই শব্দটা হলো বন্ধু, অর্থাৎ তার কাছে এই শুকতারা এত দূরে অবস্থিত, পৃথিবী ছাড়িয়ে কত দূরে, সেই শুকতারা কিনা মিনুর কাছে নিজের বন্ধু। সে কল্পনা রাজ্যে আকাশের যে কালো
মেঘগুলো দেখতে পায় তাদেরকে বানিয়েছে শত্রু। ঠিক আছে, তো এই শুক্তারা হলো তার বন্ধু। আর এটা আমরা দেখতে পাচ্ছি কখন? সূর্যোদয়ের পূর্বে পূবের আকাশে আর সূর্যাস্তের পরে পশ্চিম আকাশে। এখানে একটু বলে দিই, সই শব্দটা এখানে সখী পথ্যরূপ। আমরা যে সখী বলি, সখীকে মুখে আঞ্চলিকতা মিশ্রিত করে সই করা হয়েছে। তাহলে এর অর্থ দাঁড়ায় সখী, বন্ধু, মিত্র ইত্যাদি। তারপরে আছে ডেইলি প্যাসেঞ্জারি। এখানে ডেইলি প্যাসেঞ্জারি পরে হলো মিনুর পিসেমশাই। এখানে ডেইলি প্যাসেঞ্জারি করে। ডেইলি প্যাসেঞ্জারি শব্দটার অর্থ হলো প্রত্যহ, মানে প্রতিদিন যে আসা যাওয়া করে। প্রতিদিন যিনি আসা যাওয়া করেন তিনি হলে ডেইলি প্যাসেঞ্জার বা ডেইলি প্যাসেঞ্জারি করেন। প্রত্যহ আসা যাওয়া করে এমন, আসা যাওয়া করে এমন। এখানে একটা শব্দ বারবার বলেছিলাম, মিডসেফ। মিডসেফ জিনিসটা কি? মিডসেফ জিনিসটা হলো যেখানে রান্নাঘরে জিনিসপত্র ঢুকিয়ে রাখা হয় এমন একটি বাক্স, অর্থাৎ রান্নাঘরে খাদ্য সামগ্রী যেখানে ঢুকিয়ে রাখা হয়। অনেকের ঘরে থাকে, দেখবে দরজা দেওয়া আলমারির মতোই রান্নাঘরের জিনিসপত্র, বিশেষ করে খাদ্য সামগ্রী এখানে ঢুকিয়ে রাখা হয়। হ্যাঁ, রান্নাঘরে খাদ্যদ্রব্য ঢুকিয়ে রাখা হয়। রাখার বাক্স লিখি, হ্যাঁ, ঢুকিয়ে রাখার বাক্স। তারপরে রয়েছে খিড়কি। খিড়কি শব্দটা অর্থ হলো খিড়কি। আমি বলেছি খিড়কি দিয়ে, পিছনের খিড়কি দিয়ে সে বেরিয়ে গিয়ে ছাদে দেখতে গিয়েছিল হলুদ পাখি এসেছে কিনা। সে খিড়কি শব্দটির অর্থ কি? খিড়কি শব্দটির অর্থ হলো পেছনে, বাড়ির পিছনে অনেকে দেখবে ছোট দরজা থাকে, সেই বাড়ির পিছন দিকে ছোট দরজাটাকে বলা হচ্ছে খিড়কি। ঠিক আছে, বাড়ির পেছনে ছোট দরজা। ঘরে লোকজন সচরাচর সামনে দরজা ব্যবহার করে, কখনো কখনো হয়তো খুব গুরুত্বপূর্ণ কাজে পিছনের দরজা ব্যবহার করা হয়, বা ঘরের ভিতরে যারা থাকে তারা হয়তো এই দরজাটি ব্যবহার করে থাকে। তো সেই বাড়ির পেছনে ছোট দরজাই হচ্ছে খিড়কি। আরেকটি শব্দ আছে রোমাঞ্চিত। একদম সব শেষে বলেছি যে মিনু সরাসরি রোমাঞ্চিত হয়ে উঠেছিল সেই হলুদ পাখিকে দেখে। সেই রোমাঞ্চিত শব্দটার অর্থ কি? রোমাঞ্চিত শব্দের অর্থ হলো পুলকিত বা আনন্দিত। মানে সে অনেকদিন পর হলুদ পাখি দেখে তার বাবা আসবে বলে খুব আনন্দিত হয়েছিল, সেই পুলকিত বা আনন্দিত। এতক্ষণ আমরা শব্দার্থগুলো দেখলাম। এবারে আমরা একটুখানি বিশেষ কিছু বাক্যের অর্থটা একটু সাধারণভাবে বুঝে নেওয়া দরকার, কারণ আমাদের যে অনুধাবন প্রশ্নগুলো আছে সেখানে আমাদের এই বাক্যগুলোর অর্থ থেকে দেওয়া হয়ে থাকে। তাই এবারে আমি একটু তোমাদের সেই বাক্যগুলো ব্যাখ্যা করার চেষ্টা করব। যেমন প্রথম বাক্যটি, মহৎ মানুষ হয়ে ভালোই হয়েছে। মহৎ মানুষ হয়ে দেখো তোমাদের ফার্স্টের দিকেই বাক্যটা আছে, যে প্রথম দিকে একদম প্রথম প্যারাতেই বাক্যটি আছে, ভালোই হয়েছে। এখানে কাকে বলা হয়েছে, কেন বলা হয়েছে? ভালোই হয়েছে একটি বাক্য। এটা বলা হয়েছে মিনুর পিসেমশাইকে। পিসেমশাই
মিনুকে আশ্রয় দিয়েছে তিনি, সে অনাথা, সে কানে শুনতে পায় না, সে কথা বলতে পারে না, সেজন্য সবাই ভাবছে মহৎ মানুষের তিনি খুব ভালো কাজ করেছেন, তিনি একজন মহৎ মানুষ, এরকম একজন অনাথা মেয়েকে তিনি আশ্রয় দিয়েছেন। প্রকৃতপক্ষে সেটা নয়, মিনুকে দিয়ে তিনি সব ঘরের কাজগুলো বিনে পয়সায় করিয়ে নেয়। তিনি যদি একজন চাকরানি রাখতো তাহলে তাকে কিন্তু তার বেতন দিতে হতো, আর সে নির্দিষ্ট কিছু কাজ করতো, সব কাজ সে করতো না। কিন্তু মিনু এখানে সব কাজ করে, তার বিনিময়ে কেবলমাত্র ভাত খায়, পেটে ভাতে থাকে। হ্যাঁ, সেজন্যই তার মহৎ মানুষ হয়ে সুবিধা হয়েছে বা ভালো হয়েছে। তারপরে অংশটি, তারপরে একটি বাক্য আছে, দেখো, দৃষ্টির মধ্য দিয়ে সৃষ্টিকে গ্রহণ করেছে। দৃষ্টির ভিতর দিয়ে সৃষ্টিকে গ্রহণ করেছে। দৃষ্টির ভিতর দিয়ে সৃষ্টিকে গ্রহণ করেছে, এর অর্থটা কি? দৃষ্টির ভিতর দিয়ে সৃষ্টিকে গ্রহণ করেছে মিনু। দৃষ্টির ভিতর দিয়ে সে কিভাবে সৃষ্টিকে গ্রহণ করেছে? এই যে আমাদের জগৎ, এই পৃথিবী, এই সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, তারা সবকিছু মিলিয়ে পৃথিবীটা, এখানে আমরা যদি দেখি যে আমাদের মিনু কিন্তু একটা মাত্র ছোট্ট একটা 10 বছরের মেয়ে, তার সে কানেও শুনতে পায় না, বলতেও পারে না, তাহলে তার স্বাভাবিক দৃষ্টিতে স্বাভাবিকভাবে তার কোনো বন্ধুত্ব নেই, বন্ধু নেই, কিন্তু সে এই যে বিশাল জগৎ, বিশ্ব ব্রহ্মাণ্ডকেই সে বন্ধু করে নিয়েছে। আমরা এই পাঠের একটা পর্যায়ে দেখি যে সে শুকতারাকে তার সই বলছে, সে যে রান্নাঘরের যে জিনিসপত্রগুলো সেগুলোকে তার বন্ধু বলছে, এই যে কয়লাকে সে তার শত্রুকে বলছে। এই কারণে সে নিজের একটা কল্পনার রাজ্য, কল্পনার জগৎ সে গ্রহণ করে নিয়েছে। সে জানে ভোরবেলায় কখন সূর্য উঠবে, সে কখন উঠবে, সে অন্য পাঁচটা সাধারণ মানুষ যে কাজগুলো নিয়ম মেনে করতে পারে না, সে কিন্তু অবলীলায় সে কাজগুলো নিয়ম মেনেই করে চলে। তো এই যে তার করে যাওয়া, তার যে স্বাভাবিক জগৎ, সে যে স্বাভাবিকভাবে জীবনযাপন করছে, এই কেবল তার দৃষ্টির মধ্য দিয়ে সে তাদের গ্রহণ করেছে। বলা বাহুল্য যে তার দৃষ্টিতে এমন কিছু জিনিস ধরা পড়ে যে জিনিসগুলো সাধারণের চোখে ধরাও পড়ে না, তো সেজন্য বলা হচ্ছে দৃষ্টির মধ্য দিয়ে সে সৃষ্টিকে গ্রহণ করেছে। তারপরে বাক্যটি যে ঠিক সময়ে উঠেছে দেখছি, এটা কেন সে বলেছে সই ঠিক সময়ে উঠেছে দেখছি? যখন সে এটা বলছি, এটা এই জন্য বলেছে যে এখানে সই হলো আকাশবাসী যে শুকতারা সে, তো সেখানে সে বলছে যে যখন সে দেখে যে সুন্দর পূব আকাশে আলো ফুটেছে, সূর্য ওঠার সময় যে লাল আভাটুকু ছড়িয়ে পড়ে, হ্যাঁ, সেটা যখন সে দেখতে পায়, সে ভাবে যে তার সই ঠিক সময়ে উঠে উনুনে আঁচ দিয়েছে। আঁচ মানে আগুন ধরানো, আঁচ দিয়েছে, সেজন্য সে বলছে সই ঠিক সময় উঠেছে দেখছি, সেটা তার ধারণা। তারপর একদম সবশেষে এখানে আরেকটা আছে, দেখো, আরেকটি বাক্য খুব স্পর্শকাতর একটি বাক্য আছে, যে তার হঠাৎ করে সে দেখেছে আর এক মুহূর্তে সে দাঁড়াতে পারল না, সে বেরিয়ে আসছে, তার সর্বাঙ্গ, এখানে একটি বাক্যে আমরা পাই যে তার সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে উঠল। হ্যাঁ, তার সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে উঠেছে। কেন তার সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে উঠেছে? তার সর্বাঙ্গ রোমাঞ্চিত এই কারণে হয়ে উঠেছে যে সে কাঁঠাল গাছের সরু ডালটাতে একটি হলুদ পাখি দেখতে পেয়েছে। সে যখন খুব ছোট ছিল তখন তার বাবা মারা গেছে, তার মাসিমা তাকে বলেছিল যে সে যখন বড় হবে তখন তার বাবা তার কাছে ফিরে আসবে, হয়তো তার কোলেই ফিরে আসবে। এখানে তার কোলে ফিরে আসা মানে তার সন্তান রূপে ফিরে আসা, কিন্তু ছোট্ট মিনু সেটি বুঝতে পারেনি, সেজন্য বলেছে যে সে যখন বড় হবে সে তার বাবা ফিরে আসবে। সে ধরে নিয়েছে যে সে বড় হলে তার বাবা ফিরে আসবে। এর মধ্যে একটি ঘটনা ঘটে গেছে, সে পাশের বাড়িতে একটি মেয়ে ছিল, সে দেখতে পেয়েছে একদিন একটি
হলুদ পাখি এসে কাঁঠাল গাছে বসেছে এবং তার বাবা বিদেশ থেকে অনেক জিনিসপত্র নিয়ে ফিরে এসেছে, তাই তার ধারণা আবার যখন হলুদ পাখি আসবে তখন তার নিজের বাবাও ফিরে আসবে। ঠিক তেমনি সেদিন সে দেখেছিল একটি হলুদ পাখি কাঁঠাল গাছে সরু ডালটাতে এসে বসেছে, তাই তার সারা শরীর রোমাঞ্চিত হয়ে উঠেছিল, মানে সে খুব আনন্দে তার সারা শরীর আন্দোলিত হয়ে উঠেছিল, সে কারণে বলা হয়েছে তার সারা শরীর রোমাঞ্চিত হয়ে উঠেছে দেখছি। এতক্ষণ তোমাদেরকে যে বাক্যগুলো ব্যাখ্যার প্রয়োজন আছে বলে দিলাম, এই বাক্যগুলো থেকে অনুধাবন প্রশ্ন থাকে, এই বাক্যগুলো ব্যাখ্যা করো বা কেন হয়েছে, কাকে বলা হয়েছে, এরকমই প্রশ্নগুলো দেওয়া হয়ে থাকে। এরপরে গ প্রশ্নগুলো থাকে উদ্দীপক থেকে, উদ্দীপকের সাথে সাদৃশ্য বৈসাদৃশ্য বা এর বিচার করা, কোনো একটি বাক্যের সাথে মিল রেখে সেটি বিচার করো, এরকম করেই সচরাচর তোমাদের দেওয়া হয়ে থাকে প্রশ্নোত্তরগুলো। যেমন তোমাদের যে পাঠে যে প্রশ্নটি রয়েছে, একটু যদি আমরা প্রশ্নটি দেখি, এখানে দেখো বন্যা সারা সকাল মিসেস রহমানের বাসায় কাজ করে, তাকে খালাম্মা বলে ডাকে, সে মিসেস রহমানের যাবতীয় কাজে সহায়তা করে, বিবাহ শাখার একটি স্কুলে সে পড়ে, পড়ালেখা সে পিছিয়ে নেই, শুধু প্রকৃতির কোনো কিছুর সঙ্গে তার সখ্য গড়ে ওঠেনি, সে সময়ই বা পায় কোথায়, আর তার নিজের জীবন এবং তার কাজ নিয়ে সে ব্যস্ত থাকে, প্রকৃতিতে নয় নিজের কাজেই সে শান্তি খুঁজে পায়। বন্যা তার কাজ দিয়ে কথা দিয়ে মিসেস সালমাকে এমন করে নিয়েছে যে মিসেস সালমা বন্যাকে পরিবারের অন্য সদস্যদের মতোই মনে করে। এটা হলো একটা উদ্দীপক, এরকম দেওয়া থাকবে, একটি ঘটনা তোমাদের সামনে তুলে দেওয়া হবে। তারপরে আমি যেরকম বলেছি ক মিনু কার বাড়িতে থাকতো, এটা পিসিমার বাড়িতে থাকতো, পিসিমশাই আর পিসিমার বাড়িতে, এটা আমরা পড়েছি। তারপর ষষ্ঠ ইন্দ্রিয় বলতে কি বোঝায়, আমি একটু আগেই বলেছি ষষ্ঠ ইন্দ্রিয় বলতে কি বোঝায়। এখানে একটু বলে রাখি যে ক নাম্বারে যেরকম কার বাড়িতে থাকতো একটি শব্দেই উত্তরটি আসে, এরকম নাও হতে পারে, হয়তো ষষ্ঠ ইন্দ্রিয় কাকে বলে, এরকমও দিতে পারে, কারণ এখন যে নিয়মটা দাঁড়িয়ে গেছে কয়ের উত্তরের জন্য কেবলমাত্র একটি বাক্য যথেষ্ট নয়, প্রয়োজন পড়লে একাধিক বাক্য লিখতে হতে পারে। তো সেক্ষেত্রে আমরা ষষ্ঠ ইন্দ্রিয় বলতে কি বোঝায় এমন প্রশ্ন পেতে পারি, তাই আমাদের আগে থেকেই পড়ে তৈরি থাকতে হবে। তারপরে গ নাম্বার প্রশ্নটি দেখো উদ্দীপকের সাথে সাদৃশ্য বৈসাদৃশ্যের ব্যাপার। এটা একটু বলি, অবস্থানগত দিক থেকে উদ্দীপকে বন্যা ও মিনুর মধ্যে যে বৈসাদৃশ্য লক্ষ্য করা যায় তা ব্যাখ্যা করো। এখানে বন্যা একজন সুস্থ মেয়ে, সে অনাথা বা তার খালাম্মার বাসায় সে আশ্রিত, কিন্তু সে সুস্থ এবং সে পড়ালেখার সুযোগ পেয়েছে। কিন্তু আমরা যে আমাদের পঠিত যে মিনু গল্প, সেখানে মিনু কিন্তু কেবলমাত্র অনাথা নয়, অন্যের বাড়িতে আশ্রিতা নয়, সে কিন্তু প্রতিবন্ধী একটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, তার উপরে সে কোনো সুযোগ পায়নি, পড়ালেখার সুযোগ পায়নি। সেই ব্যাপারগুলোর দিকে তাদের মধ্যে দুজনের বৈসাদৃশ্য রয়েছে। এই কথাগুলি তোমরা প্রথম বাক্যে বলবে, তারপরে দুটির ব্যাখ্যা বলবে, আমরা উদ্দীপকের ব্যাখ্যা এবং আমাদের পঠিত গল্পের ব্যাখ্যা, সর্বশেষে এসে আমরা দুটি ভিত্তিতে আমরা যে মন্তব্যটি মানে যে বক্তব্যে আমরা উপস্থিত হচ্ছে, সিদ্ধান্ত উপস্থিত হচ্ছে, সে বাক্যটি বলে দিব। উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে অবস্থানগত দিক থেকে উদ্দীপকে বন্যা এবং আমাদের পঠিত মিনু গল্পে মিনুর মধ্যে বৈসাদৃশ্য রয়েছে। এই গেল আমাদের গ নম্বর। তারপরে প্রশ্নটি বন্যার শিক্ষা ছিল প্রাতিষ্ঠানিক আর মিনুর প্রকৃতি হচ্ছে মিনুর পাঠশালা। এইটা আমরা প্রথমেই ব্যাখ্যা করেছি মিনু গল্পের মধ্যে, যে মিনু তার যে চারদিকের পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, সেখান থেকে শিক্ষা গ্রহণ করে, আর ওইদিকে বন্যা প্রকৃতি থেকে শেখার সময় পায় না, প্রকৃতিকে দেখারও সময় পায় না, সে লেখাপড়া করে এবং অন্যান্য কাজে তার খালাম্মাকে সাহায্য করে, এভাবে সে ঘরের একজন হয়ে উঠেছে। অন্যদিকে আমরা মিনুকে পাই, মিনু প্রকৃতির রাজ্যে সাথে বন্ধুত্ব করে নিয়েছে, প্রকৃতির ছোটখাটো বিষয়গুলোকে খুব খুঁটিয়ে দেখে, ভোরের সূর্য ওঠা, লাল আভা ফোটা সবকিছু সে দেখে। সে আগুন, যে উনুন রাক্ষসী বলছে আগুনকে, হ্যাঁ উনুনকে রাক্ষসী বলছে, সে আগুন যে জলজল করে জ্বলছে, কয়লাকে সে মানুষের সাথে তুলনা করছে, এই যে বিষয়গুলো সেগুলো প্রকৃতির বিষয়গুলোকে, খুব সাধারণ বিষয়গুলোকে সে খুঁটিনাটি দেখছে এবং সেখান থেকে সে নিজেকে তৈরি করে নিচ্ছে, নিজেকে প্রকৃতির সাথে বন্ধুত্বের মিতালের মধ্য দিয়ে বড় হয়ে উঠছে। সেখান থেকে তার যে আমরা বলি সামাজিকীকরণের শিক্ষা, সেই শিক্ষাটুকু সে সেখান থেকে গ্রহণ করছে। তো এইটি দিক থেকে আমরা বলতে পারি যে বন্যা শিক্ষা হলো প্রাতিষ্ঠানিক শিক্ষা আর মিনু শিক্ষা হলো প্রকৃতিগত, অর্থাৎ প্রকৃতি তার পাঠশালা, উক্তিটি যথার্থ। এটা আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি।
কিন্তু আমি তোমাদেরকে শব্দার্থ, জ্ঞানমূলক প্রশ্ন অনুধাবন এবং তোমাদের প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা প্রশ্ন আলোচনা করলাম। এবার আমি ছোট্ট একটা উদ্দীপক তোমাদের সামনে দিব, সাথে তোমাদের 4টি প্রশ্ন দিব, কাঠামোবদ্ধ প্রশ্ন। এটা তোমাদের বাড়ির কাজ হিসাবে থাকবে, তোমরা করে নিবে। পরবর্তীতে যখন স্কুল খুলবে তখন এনে দেখাবে, আমরা সেটা চেক করব। লিখে নাও, আমি বলতে বলতেই লিখছি। অপি ষষ্ঠ শ্রেণীর ছাত্রী, সে চোখে দেখতে পারে না। চোখে দেখতে পায় না, পারে না বলি তাহলে সুবিধা হবে। পায় না বললে কেমন যেন একটু অসামঞ্জস্য মনে হয়। চোখে দেখতে পারে না, তো তার বাবা মা অপিকে একটি অন্ধদের স্কুলে অপি ষষ্ঠ শ্রেণীর ছাত্রী, সে চোখে দেখতে পারে না, তার বাবা মা অপিকে একটি অন্ধদের স্কুলে ভর্তি করায়। সে সঠিক সামাজিকীকরণের মাধ্যমে প্রতিবন্ধকতা থেকে সত্ত্বেও বেড়ে উঠছে। প্রথম প্রশ্নটি, ষষ্ঠ ইন্দ্রিয় বলতে কি বোঝায়? একটু প্রশ্নগুলো লিখে দিই, প্রশ্নগুলো লিখে ফেলো। 4টি প্রশ্ন। ষষ্ঠ ইন্দ্রিয় বলতে কাকে বলে লিখলেও চলবে, কাকে বলে লিখো, কাকে বলে? দৃষ্টির মধ্য দিয়ে সৃষ্টিকে গ্রহণ করেছে, দৃষ্টির মধ্য দিয়ে সৃষ্টিকে গ্রহণ করেছে। ব্যাখ্যা করো। ব্যাখ্যা করো। পরের 3 নম্বর প্রশ্নটা, যে উদ্দীপকটা দিয়েছিলাম, উদ্দীপকের আলোকে অপি ছিল আমাদের উদ্দীপকের যে পাত্রী, তার নাম। উদ্দীপকের সাথে মিল রেখে অপি কি তোমার পঠিত মিনুর সাদৃশ্যপূর্ণ? অপি কি মিনুর প্রতিনিধিত্ব করছে? তোমার পঠিত মিনুকে প্রতিনিধিত্ব করছে, প্রতিনিধিত্ব করছে, করছে। ব্যাখ্যা করো। সর্বশেষ 4 নম্বর প্রশ্নটি, তুমি কি মনে করো মিনুর ক্ষেত্রেও অপির মতো সঠিক সামাজিকীকরণ প্রয়োজন? অপির মতো সঠিক সামাজিকীকরণ দরকার। উত্তরের সপক্ষে যুক্তি দাও।
বাড়ির কাজটা দেওয়া হয়ে গেছে, আশা করি তোমরা লিখে নিবে খাতায়। পরবর্তীতে স্কুল খুললে আমরা সেটা চেক করব। এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ। এখানেই আমরা আজকে পাঠ শেষ করছি। ধন্যবাদ সবাইকে।